প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। বেশ কিছুদিন যাবত তোমাদের কোনো ক্লাস নেওয়া সমাপন হয়নি, কারণ জানোই যে অনলাইনে ক্লাস নিতে গেলে আমাদের নির্ভর করতে হয় ওয়াইফাইয়ের উপরে, এবং একজন শিক্ষকের কিছু সমস্যা রয়েছিলেন, তিনি তার বিশেষ পারিবারিক কাজে বাসায় গিয়েছিলেন। সঙ্গত কারণে ভিডিও ধারণ করার মতো টিচার না থাকায় তোমাদের ক্লাসগুলো নেওয়া সম্ভব হয়নি। আজকে আমি তোমাদের জন্য প্রথমে বাংলা ক্লাসে নিয়ে যাচ্ছি তোমাদেরকে। প্রথমে রয়েছে দেখো শূন্যস্থান পূরণ। শূন্যস্থান পূরণে তোমাদের যদি গল্পটা ভালো করে পড়া থাকে তাহলে কোনো সমস্যা হবে না, তবে যদি পড়া না থাকে ভালো করে পড়ে নেবে। এটা মুক্তিযুদ্ধের একটি সোনালী পাতা গল্প থেকে নেয়া কিছু লাইন, সেখানে মাঝে মাঝে গ্যাপ দেওয়া রয়েছে। সেই গ্যাপগুলো আমি এখন পূরণ করে দেখাবো। 1971 সাল ড্যাশ মাস, এটা হলো মার্চ মাস। 1971 সাল মার্চ মাস বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দিলেন। স্বাধীনতার ডাক দিলেন। শুরু হলো মুক্তিযুদ্ধ। তাহলে 1971 সাল মার্চ মাস বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দিলেন। শুরু হলো মুক্তিযুদ্ধ। সারা দেশে চলছিল মুক্তিযুদ্ধ, সারা দেশে চলছিল যুদ্ধ, সারা দেশে চলছিল যুদ্ধ। স্বাধীনতার জন্য মুক্তি সেনারা লড়াই করছিলেন। মুক্তি সেনারা লড়াই করছিলেন। 2 নম্বর আইটেমে রয়েছে অর্থসহ বাক্য গঠন করো। আসলে এই সমস্ত বাক্য গঠনে আমার মনে হয় অনেকে এক্সপার্ট হয়ে গেছো, আবার যারা পড়েনি তাদের তো সমস্যা হবেই। যেহেতু সকলের উদ্দেশ্যে আমাদের ক্লাস, যারা এখনও পড়ে নেওনি তারা একটু পড়ে নেবে। প্রথম বাক্যটা হচ্ছে আপত্তি। সমান যে কখনো লেখা যাবে না, খেয়াল করবে। এরকম হাইফেন দিয়ে তুমি লিখতে পারো। এটা আরেকটা কথা আছে এখানে, সমান, এটা অর্থসহ বলা আছে, আমি অবশ্য একটু মিস করে গেছিলাম। তো অর্থসহ হলে অবশ্যই সমান চিহ্ন ব্যবহার করবে, অর্থটা লিখবে। আপত্তি অর্থ অমত, আপত্তি অর্থ হচ্ছে অমত। দাড়ি দিয়ে ফেললাম, এটা আলাদা হয়ে গেল। এখন বাক্যটা এখানে লিখি। সকলে কিন্তু আবার সকালে না, সকলে আবার ও আপত্তি জানালেন। সকলে আবারও আপত্তি জানালেন, এটা আপত্তি দিয়ে। সকলে আবার আপত্তি ডাক দিলাম, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এরপরে খরতর অর্থ হচ্ছে প্রবল। এরপরে খরতর, উচ্চারণটা খরতর না, খরতর। যদি এখানে ওকার নেই তারপর ওকার উচ্চারণটা করে নিতে হবে। খরতর বেগে নৌকা চলছে অথবা স্রোত বইছে। খরতর বেগে স্রোত বইছে বা খরতর বেগে নৌকা চলছে, এগুলো হতে পারে। প্রবল বেগে আর কি, জোরে সোরে। মুক্তিযুদ্ধ, দেশকে স্বাধীন করার লড়াই, দেশকে স্বাধীন করার লড়াই, লড়াই বানানটা ডাবল রেখাটা
মুক্তিযুদ্ধ, দেশকে স্বাধীন করার লড়াই। তখন 1971 সালে এ দেশে মুক্তিযুদ্ধ হয়েছিল। 1971 সালে এদেশে মুক্তিযুদ্ধ হয়েছিল। যাই হোক, 1971 সালে দেশে মুক্তিযুদ্ধ হয়েছিল। পরবর্তী বাক্য হচ্ছে বাদার। এখন বাদার দিয়ে যদি কেউ লেখে বনে বাদারের সাপ থেকে, তাহলে একটু সমস্যা আছে, সেটা হলো তোমাকে হাইফেন ব্যবহার করতে হবে বন এবং বাদারের মাঝখানে। আর শুধু বাদার দিয়ে যদি কেউ বাক্য ব্যবহার করে তাও হবে। একটু শুনতে হয়তো শ্রুতিমধুর কম হবে। আমরা যদি লিখি বাদারে, বাদারে সাপ থাকে, অসুবিধা নাই। বাদার অর্থ জঙ্গল। বাদার অর্থ জঙ্গল। তাহলে আমরা বাক্যটা কি করতে পারি? বাদারে সাপ থাকে। বাদারে সাপ থাকে। খেয়াল করে একটু, তোমাদেরকে যদিও আমি এত সূক্ষ্মভাবে বোঝানোর চেষ্টা করি, তাও তোমার হাতে মিস করার সময়। এখানে হচ্ছে বাদার, এখানে হচ্ছে বাদারে। এখানে একটা এ বিভক্তি যুক্ত হলো। এই এ বিভক্তি যুক্ত করে এরকম নিয়ম রয়েছে যে কোনো শব্দকে আমরা বাক্যে ব্যবহার করতে গিয়ে সেখানে বিভক্তি যুক্ত করতে পারি, সমস্যা নেই। তো এরকম বিভক্তি যুক্ত করা হলো যে বাদার মানে হচ্ছে জঙ্গল, বাদারে সাপ থাকে। এরপর হচ্ছে সুবাস। সুবাস অর্থ সুঘ্রাণ বা বাস বা ঘ্রাণ। সুবাস মানে সুঘ্রাণ হতে পারে অথবা ঘ্রাণও হতে পারে, ঘ্রাণ মানে মধ্যাহ্ন। গোলাপ ফুলের সুবাস, গোলাপ ফুলের সুবাস বেশি। গোলাপ ফুলের সুবাস বেশি। গোলাপ ফুলের সুবাস বেশি। এই তোমাদের বাক্যকরণ হয়ে গেল। তোমাদের জন্য এখন 3 নম্বর আইটেম রয়েছে। 3 নম্বর আইটেমে যুক্তবর্ণগুলো পৃথক করে দেখা এবং প্রতিটি যুক্তবর্ণ দিয়ে 2টি করে বাক্য লিখো। আসলে বাক্য নয়, প্রতিটি যুক্তবর্ণ 2টি করে শব্দ লিখো। 2টি করে শব্দ লিখো। তাহলে যুক্তবর্ণকে ভেঙে দেখাও এবং প্রতিটি যুক্তবর্ণ দিয়ে 2টি করে শব্দ লিখো। এবার এই যুক্তবর্ণটা কী হবে? এটা ভাঙলে হবে মূর্ধন্য স এবং হলো ঠ। এটিতে শব্দ হতে পারে যেমন ওষ্ঠ, এর আগে আমি অনেক শিখিয়েছি, এটা রিভিশন হচ্ছে তোমাদের পড়া। কাষ্ঠ, ওষ্ঠ মানে অধর বা ঠোঁট, কাষ্ঠ মানে কাঠ। শ্রেষ্ঠ হতে পারে এরকম শব্দ, সেরা। এবার মূর্ধন্য শয়ে প, এটা ভাঙলে হবে মূর্ধন্য স এবং প। খেয়াল করো তোমরা উচ্চারণটা, অনেকে বলে পেট কাটা মধ্যাহ্ন স, আসলে পেট কাটা মধ্যাহ্ন স না, এটা হচ্ছে মধ্যাহ্ন স। মধ্যাহ্ন স, দন্তন্য মধ্যাহ্ন, সে মধ্যাহ্ন স। এগুলা বর্ণ উচ্চারণ স্থান অনুযায়ী তাদের নামকরণ করা হয়েছে, যেমন তালব্য বর্ণ, নাসিক্য বর্ণ, অনুনাসিক্য বর্ণ ইত্যাদি। যাই হোক, এগুলো পরের ক্লাসে শিখবে, তোমরা উপর ক্লাসে শিখবে। মধ্যাহ্ন স, পুষ্প, এটা হবে যেমন হচ্ছে হ্যাঁ পুষ্প একটা, যেমন পুষ্প অর্থ ফুল, পুষ্প একটা শব্দ রয়েছে। এরপর হচ্ছে যেমন হচ্ছে নিষ্পাপ, যদি আমি লিখি নিষ্পাপ, বিপরীত শব্দ পড়ে এসেছ, পাপী নিষ্পাপ, পাপহীন, যারা পাপ নিষ্পাপ বলা হয়, সেই পুষ্প নিষ্পাপ। এটা তয়ের ফলা, ত র ফলা।
ত র ফলা, এটা অবশ্যই ব্র্যাকেটে র ফলাটা দেখাতে হবে, এই র ফলা। এটা দিয়ে কী হতে পারে, যেমন হতে পারে ছাত্র, হতে পারে পাত্র, হতে পারে ছাত্রী, হতে পারে রাত্রি। এই শব্দগুলো হতে ছাত্র, পাত্র, ছাত্রী, রাত্রি। এরপরে ইয় চ, এটাকে এই বর্ণটাকে বলা হয় ইয় চ। এটা ভাঙলে ইয় এবং চ অতি সহজ, খুব কঠিন নয়। যেমন তোমার হতে পারে বেঞ্চ। বেঞ্চ তোমার সকলেই বোঝো, সকলেই জানো, যেটা একটা শিক্ষা উপকরণ, ছাত্রদের বসার একটা আসবাবপত্র বেঞ্চ। তারপর হতে পারে তোমার হচ্ছে যেমন কঞ্চি, যাদের বাঁশের থোপাটা তার কঞ্চি, শব্দটা তোমাদের নতুন মনে হতে পারে অনেকের কাছে। আবার হতে পারে যেমন তাহলে বেঞ্চ, কঞ্চি। তারপরে তোমার হচ্ছে ব্রাঞ্চ হতে পারে, যেমন আমরা অনেক সময় বলি, এটা অবশ্যই ইংরেজি শব্দই, বেঞ্চটা ইংরেজি শব্দ, ব্রাঞ্চ। এটা না লিখলেও চলতো আমার, তোমাদের কিন্তু শব্দ হয়ে গেছে দুটা। তাহলে এখানে শব্দ পাওয়া গেল কী কী, যেমন হচ্ছে বেঞ্চ, কঞ্চি, ব্রাঞ্চ। ব্রাঞ্চ তোমাদের কাছে হয়তো ইংরেজি শব্দ, ব্রাঞ্চ মানে হচ্ছে শাখা, যেগুলো বাদ দিলাম। 50 লিখতে পারো তোমার ইচ্ছা করলে, এই শব্দ লিখতে পারো, একটা বেশি লিখে দিলাম তোমাদের। অবশ্যই আমি লেখাটা মিশিয়ে দিই না, কোনো সমস্যা নেই, তো শুনছো, শুনতে পাচ্ছ। সুতরাং বেঞ্চ, কঞ্চি, 50 এই শব্দগুলো ইংরেজ দিয়ে হয়। মঞ্চ হতে পারে মঞ্চ, মাচা। এরপরে দন্ত স, এবং এটা হচ্ছে দেখতে হ, কিন্তু আসলে এটা হচ্ছে থ। দন্ত স এবং থ। এটা দিয়ে কী হতে পারে, যেমন আস্থা, সরেয়া, আস্থা। তারপর হচ্ছে স্বাস্থ্য, দন্ত শয় বারকে সা, দন্ত শয়ে থয় যে ফলা স্বাস্থ্য। তাহলে আস্থা হতে পারে, স্বাস্থ্য হতে পারে, সুস্থ হতে পারে, এই শব্দগুলো হতে পারে। আস্থা মানে বিশ্বাস, আর স্বাস্থ্য তো আস্থা মানে বিশ্বাস। যেমন তার উপর আমার আস্থা আছে, তার উপর আমার আস্থা নেই, এই বাক্য হতে পারে। আর স্বাস্থ্য, স্বাস্থ্য শারীরিক একটা অবস্থা, তার স্বাস্থ্য ভালো, আমরা এরকম কথাগুলো বলে থাকি। যাই হোক, এই শব্দগুলা আবার দেখে নিচ্ছি একবার, যে মধ্যাহ্ন শয়, এটা মধ্যাহ্ন শ এবং ঠ, ওষ্ঠ, কাষ্ঠ, এটা হচ্ছে মধ্যাহ্ন শয় ফয় প, মধ্যাহ্ন স এবং প, পুষ্প, নিষ্পাপ। এরপরে এখানে কমাটা ব্যবহার করা যাবে না, দাড়ি ব্যবহার করলে হয়, না করলেও হয়। এরপরে তয় র ফলা, ত এবং ত র ফলা, ব্র্যাকেটে র ফলা দেখাতে হবে, ছাত্র, পাত্র। এবারে হচ্ছে ইয় চ, ইয় এবং চ ভাঙলে হচ্ছে বেঞ্চ, কঞ্চি, 50, একটা বেশি লিখেছি আমি। দন্ত স এবং এটা থ, দন্ত স থ ভাঙলে হচ্ছে আস্থা, স্বাস্থ্য, সুস্থ, এরকম। এখন তোমাদের জন্য আমি নিয়ে যাব 4 নম্বর আইটেমে। তার আগে এখন 4 নম্বর আইটেমে রয়েছে প্রতিটি ঋতু, অর্থাৎ ঋতু তো 6টি, এই 6টি ঋতু দিয়ে একটি করে বাক্য গঠন করতে হবে। প্রত্যেকটা ঋতু নিয়ে একটি করে বাক্য গঠন করতে হবে। তা আমি প্রথমে লিখি গ্রীষ্ম। এখন আমি এখানে লিখতে পারি গ্রীষ্ম ঋতুতে বা গ্রীষ্মকালে। আমি যদি এখানে লিখি গ্রীষ্ম ঋতুতে বা গ্রীষ্মকালে, মূর্ধন্য শয়ে ময়ে, গ্রীষ্ম ঋতুতে যদি তুমি লেখো, গ্রীষ্ম ঋতুতে প্রচুর গরম
গরম বসানোরা পরে বানানোটা মনে করে, বা গ্রীষ্মতে প্রচণ্ড বেগে ঝড় হয়, এরা বলতে পারতো ইচ্ছে করলে। বৈশাখ ও জ্যৈষ্ঠ মাস নিয়ে গ্রীষ্ম ঋতু, তাও বলতে পারতো ইচ্ছে করলে, এগুলো হতে পারে। গ্রীষ্ম ঋতুতে প্রচুর গরম পড়ে, বর্ষা, বর্ষা ঋতুতে প্রচুর বৃষ্টিপাত হয়, প্রচুর বৃষ্টিপাত হয়, মানে বৃষ্টি হয় আর কি। তুমি যদি বৃষ্টিপাত না লোকে বৃষ্টি হয় তাও হবে। বর্ষা ঋতুতে প্রচুর বৃষ্টি হয়। শরৎ, খণ্ডত্ব, শরৎ ঋতুতে কাশ ও শিউলি ফুল ফোটে। আমি শিউলি লিখলাম, শিউলি ফুল ফোটে। হেমন্ত কৃষকের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঋতু। হেমন্ত ঋতুতে ধান পাকে। শীত ঋতুতে প্রচুর ঠান্ডা, মধ্যাহ্ন আকার, প্রচুর ঠান্ডা। পরে পরে এরপর হচ্ছে বসন্ত। বসন্ত বছরের শেষ ঋতু। বসন্তকে বলা হয়, বা বসন্ত ঋতুকে ঋতুরাজা বলা হয়। এখন যদি বসন্ত ঋতুতে লেখো তাহলে লিখতে পারো বসন্ত ঋতুকে, ঋতুতে হবে না, ঋতুকে। অথবা বসন্ত ঋতুতে প্রচুর ফুল ফোটে, এটা বলতে পারো। অথবা বসন্ত ঋতুতে কোকিল ডাকে বা কোকিলের গান শোনা যায়। বসন্ত ঋতুতে কোকিল ডাকে বা কোকিলের গান শোনা যায়। আবার দেখে নিই একবার, রিভিশন। গ্রীষ্ম ঋতুতে প্রচুর গরম পড়ে। বর্ষা ঋতুতে প্রচুর বৃষ্টিপাত হয়। শরৎ ঋতুতে শিউলি ফুল ফোটে, অবশ্য কাশফুলও ফোটে। হেমন্ত ঋতুতে ধান পাকে। শীত ঋতুতে প্রচুর ঠান্ডা পড়ে। বসন্ত ঋতুতে কোকিল ডাকে বা বসন্ত ঋতুতে কোকিলের গান শোনা যায়। এবার তোমাদের জন্য রয়েছে কিছু বাড়ির কাজ। B1 শিটের 3য় পৃষ্ঠার 2য় কলামের বিপক্ষে থেকে প্রবেশ পর্যন্ত এই বিপরীত শব্দগুলো তোমরা পড়ে নেবে। B2 শিটের 9 নং অনুচ্ছেদটা তোমাদের যেহেতু শিট দেওয়া আছে, অনুচ্ছেদ এটা হলো খামার বাড়ির পশু পাখি, অনুচ্ছেদটা তোমরা পড়ে নেবে ভালো করে। আর B3 শিটের 50, 51, 52, 53 নং প্রশ্ন, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই জন্য বিশেষ করে এই প্রশ্নগুলো দেওয়া হলো। এগুলো তোমরা বাসায় ভালো করে দেখে নেবে। আর শীঘ্রই তোমাদের গার্জিয়ানকে সামাজিক দূরত্ব বজায় রেখে ডাকা হবে। আমরা প্রশ্ন রেডি করে মোটামুটি ফেলেছি। তোমাদের সঙ্গে হয়তো বাসায় খাতা কাটতে একটু অসুবিধা হবে, এই জন্য আমরা উত্তর শিট রেডি করে দেবো তোমাদেরকে, যেন তোমাদের গার্জিয়ানরাই শিক্ষকের ভূমিকা পালন করতে পারে। আর এজন্য আমাদের প্রশ্ন রেডি হয়ে গেছে, উত্তরটা রেডি করেই আমরা তোমাদের অভিভাবকদের ডাক দিব। প্রতি ঘন্টায় আমরা সর্বোচ্চ 10 জন অভিভাবক ডাক দেব। তারা সামাজিক দূরত্ব বজায় রেখে প্রশ্ন নিয়ে গিয়ে তোমাদের বাসায় গিয়ে মূল্যায়ন করার চেষ্টা করবে। আর সমস্যা হলে আমরা তো আছি। আজকে তোমাদের বাংলা ক্লাস এখানেই শেষ। খোদা হাফেজ।